হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে মক টেস্টের সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 11। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। এবার আজকের প্রথম প্রশ্ন কী বলছে, ফিজিক্সের থিওরিটিক্যাল কিছু কোশ্চেন আছে যে কোন তরঙ্গ আলো ও শব্দ উভয়কে বর্ণনা করতে পারে না, মানে কোনটা দ্বারা আলো এবং শব্দ কোনোটাই এর ভেতরে পড়ে না। অনুপ্রবেশকারী তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুস্থিত তরঙ্গ নাকি পার্শ্ব তরঙ্গ। তো আলো এবং যে শব্দ আছে লাইট আর সাউন্ড দুটোই এইটার ভেতরে, এই ক্যাটাগরির ভেতরে পড়ে না। তো এখানে অ্যাকর্ডিং টু অপশান কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যে অনুস্থিত তরঙ্গ আছে, এইটা কিন্তু লাইট বা সাউন্ডের কোনো একটা ক্যারেক্টারিস্টিক নয়। বাদবাকি অনুপ্রবেশকারী তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ আর এই যে পার্শ্ব তরঙ্গ সবকটাই কিন্তু লাইট আর সাউন্ডের ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, এর ভেতরে যে এই অনুস্থিত তরঙ্গ আছে এটা কিন্তু লাইট আর সাউন্ডের কোনো রকম ক্যারেক্টারিস্টিক নয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন, যে শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? স্থায়ী তরঙ্গ, অনুপ্রবেশকারী তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ নাকি আলোক তরঙ্গ? এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলতে হবে। তো স্পেসিফিক্যালি সঠিক অ্যান্সার কী হবে? স্পেসিফিক্যালি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে শব্দ তরঙ্গ কিন্তু হয়ে যাচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যে আমাদের লাইট আছে সেটা লাইট যদি স্পেসিফিক্যালি বলি তাহলে লাইট কেমন ধরনের তরঙ্গ? তো মনে রাখতে হবে লাইট কিন্তু হয়ে যাচ্ছে আমাদের তির্যক তরঙ্গ। ঠিক আছে, আলো কিন্তু তির্যক তরঙ্গ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের 3 নম্বর কোশ্চেন, যে নিউটনের প্রথম সূত্রকে আর কি নামে ডাকা হয়? দেখো, নিউটনের যে মোট 3টে ল ছিল, সেই 3টে লয়ের মধ্যে থেকে যে প্রথম লটা ছিল সেই লটা এর ভেতর থেকে আর একটা কী নামেও পরিচিত? ভর সূত্র, গতিশক্তি সূত্র, জড়তা সূত্র নাকি বল সূত্র? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু তোমাদের আগেও করিয়েছি বহুবার। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জড়তা সূত্র, বা একে কিন্তু জাড্যও বলা হয় বা জাড্যতার সূত্র বলা হয়। কিন্তু একে কিন্তু ইংলিশে কি বলা হয়? একে কিন্তু বলা হয় ইনারশিয়া। কি বলা হয় ইংলিশে কিন্তু এটাকে বলা হয় ল অফ ইনারশিয়া। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি বাইরে থেকে ফোর্স না দেওয়া হয় তাহলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, যে বিদ্যুৎ প্রবাহে বিভব পার্থক্য পরিমাপ করা হয় কোন এককে? বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য মানে কিন্তু হয়ে যাচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তো কোনো একটা বর্তনীর ভেতরে কতটুকু পোটেনশিয়াল ডিফারেন্স আছে সেটা মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? তো মনে রাখতে হবে সেটা মাপার জন্য কিন্তু ব্যবহার করা হয় ভোল্ট একক। আর কোনো একটা বর্তনীর মধ্যে কি পরিমাণ তোমার বিভব পার্থক্য আছে সেটা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেটা মাপার জন্য কিন্তু পোটেনশিওমিটার ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখো বাদবাকি যে ইউনিটগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব। তো জুল কিসের ইউনিট? জুল কিন্তু হয়ে যাচ্ছে কার্য ও শক্তি দুটোরই ইউনিট। ওহম কিসের একক? ওহম কিন্তু হয়ে যাচ্ছে রোধের একক। আর অ্যাম্পেয়ার কিসের একক সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে দৃষ্টিভ্রমের কারণ কি? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ নাকি প্রক্ষেপণ? দেখো এখানে কিন্তু দৃষ্টিভ্রম বলেছে। দৃষ্টিভ্রম মানে কি? মানে ভুল দেখা। দেখবে মরুভূমিতে যে মরুদ্যান থাকে অনেক সময় কিন্তু মরুভূমিতে আমরা মরীচিকা দেখে থাকি, যেটা কিন্তু আমাদের ভুল দেখার কারণের জন্য হয়ে থাকে, যেটাকে কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও কিন্তু বলা হয়ে থাকে, বা টিআইআরও কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে। তো এটা কিসের জন্য হয়? এই দৃষ্টিভ্রমটা কিসের জন্য হয়ে থাকে? প্রতিফলন, প্রতিসরণ, বিক্ষেপণ নাকি প্রক্ষেপণ? দেখো প্রতিফলনে কিন্তু কোনো রকম দৃষ্টিভ্রম হয় না, তার কারণ প্রতিফলনে কিন্তু আমরা যে বস্তুটা আছে সেই বস্তুটার অরিজিনাল যে ইমেজ সেটাই কিন্তু দেখতে পাই। একমাত্র যে প্রতিসরণ, সেই প্রতিসরণের কারণের জন্য কিন্তু দৃষ্টিভ্রম হয়ে থাকে। তার কারণ প্রতিসরণে কি হয় বা রিফ্র্যাকশানে কি হয়? রিফ্র্যাকশানে কিন্তু যখন আলো কোনো একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন কিন্তু আলোর যে ডেভিয়েশন আছে, অর্থাৎ আলোর যে তোমার চ্যুতি আছে সেটা কি হয়? সেটা কিন্তু বেঁকে যায়। বিভিন্ন মাধ্যমে কিন্তু আলোর গতিবেগ বিভিন্ন রকম হয়ে থাকে, সেই কারণের জন্যই কিন্তু প্রতিসরণ দৃষ্টিভ্রমের প্রধান কারণ হিসেবে গণনা করা হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন, যে রাডার কাজ করে কোন নীতির ওপর? তো রাডার আমরা সকলেই জানি, রাডার কিন্তু কোনো একটা জিনিস, কোনো এয়ারক্রাফট বলো বা কোনো জাহাজ বলো, তাদের লোকেশনকে বোঝার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এই রাডার কোন সূত্রের ওপরে বেস করে কাজ করে? নিউটনের সূত্র, আলোর প্রতিসরণ, ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ প্রতিফলন নাকি বৈদ্যুতিক চার্জ সংরক্ষণ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাডার কিন্তু কাজ করে যে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আছে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এর কিন্তু যে রিফ্লেকশন এর ওপরে কিন্তু কাজ করে। ঠিক আছে, এর ওপরে কিন্তু যে রাডার আছে সেই রাডারের কিন্তু কার্যপ্রণালী নির্ভর করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে হিউম্যান আই এর ফোকাসিং কাজ করে কিভাবে? মানে আমাদের যে চোখের লেন্স, সেই চোখের লেন্সে কেমন ধরনের লেন্স থাকে?
থাকে? কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, সমতল আয়না নাকি সিলিন্ড্রিক্যাল লেন্স? দেখো কনভেক্স মানে কি? কনভেক্স মানে কিন্তু হয়ে যাচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে, উত্তল লেন্স। আর এখানে কনকেভ মানে কি? কনকেভ মানে কিন্তু হয়ে যাচ্ছে অবতল লেন্স, ঠিক আছে। আর এখানে তোমরা দেখো এটা তো সমতল দর্পণ, তোমরা বুঝতেই পারছো। আর সিলিন্ড্রিক্যাল লেন্স মানে কি? যেটা কিন্তু সিলিন্ডারের মতো শেপ হবে। তো আমাদের হিউম্যান আয়ে কোন ধরনের লেন্স থাকে? তো মনে রাখবে আমাদের মানুষের চোখে কিন্তু কনভেক্স লেন্স থাকে, ঠিক আছে, কনভেক্স লেন্স থাকে। সেই কারণের জন্যই কিন্তু আমাদের চোখের ভেতরে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কিন্তু বাস্তবে আমরা যা দেখি তার থেকে কিন্তু ছোট হয় আর উল্টো হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 8 নম্বর কোশ্চেন, যে কোন রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? মানে যখন ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা রশ্মি, মনে করো সবার প্রথম তো বুঝতে হবে যে এই রশ্মিগুলো আসে কোথা থেকে। এগুলো কিন্তু পারমাণবিক যখন বিস্ফোরণ হয় বা কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে কিন্তু আসে। আর এই রেডিও অ্যাক্টিভ, মনে করো এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এখান থেকে এই রেসগুলো আসছে, মনে করো এটা আলফা, এটা হচ্ছে বিটা আর এটা হচ্ছে গামা। তো এই যে রেসগুলো যখন কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, মনে করো এটা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এমজি লিখলাম এখানে বা এমজিএফ লিখলাম, তো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে এর মধ্যে থেকে কোন রশ্মিটা কোনো রকম ডেভিয়েশন হবে না বা কোনো রকমভাবে রশ্মিটা কিন্তু বেঁকে যাবে না। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এর মধ্যে কিন্তু যেটা গামা রশ্মি আছে সেটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের মধ্যে বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো রকম ডেভিয়েশন হয় না বা এটার কিন্তু কোনো রকম বিচ্যুতি ঘটে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আমাদের 9 নম্বর কোশ্চেন, যে শব্দের গতি বাতাসে কত? তো এটা কত? এটা তোমরা আমাকে অ্যাকর্ডিং টু অপশান বলবে। 332 মিটার পার সেকেন্ড এটা কিন্তু আমরা জানি অ্যাকচুয়াল হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু 332 মিটার পার সেকেন্ড কোনো রকম অপশান দেওয়া হয়নি, তার নিয়ারেস্ট ধরতে হবে। তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো। অ্যাকর্ডিং টু অপশান কিন্তু জানাবে 332 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু বললে হবে না। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? যে চৌম্বক ক্ষেত্রের একক কি? চৌম্বক ক্ষেত্র মানে কি? দেখো চৌম্বক ক্ষেত্র তোমাদেরকে একটু আগেই বললাম, চৌম্বক ক্ষেত্র মানে কিন্তু হয়ে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ম্যাগনেটিক ফিল্ড কোন এককে মাপা হয়? নিউটন, হেনরি, টেসলা নাকি ফ্যারাডে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে টেসলা। চৌম্বক ক্ষেত্র কিন্তু টেসলা এককে মাপা হয়ে থাকে। এবার দেখো অনেকের কিন্তু এই ফ্যারাডে আর চৌম্বক যে তোমার হচ্ছে ক্ষেত্র আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে গুলিয়ে ফেলে। তো মনে রাখবে ফ্যারাডে কিন্তু যে ইলেকট্রিক্যাল ইন্ডাকশান আছে, ঠিক আছে, সেই ইলেকট্রিক্যাল ইন্ডাকশানের জন্য কিন্তু এই ফ্যারাডে একক ব্যবহার করা হয়ে থাকে। এইবার তোমাদের জন্য আর একটা হোমওয়ার্ক থাকবে, এই যে হেনরি এককটা আছে এটা কিন্তু তোমাদের আগেও করিয়েছি। এই হেনরি এককটা কোন জিনিসটা মাপতে ইউজ করা হয় বা কোন জিনিসের একক, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? দেখো ফিজিক্সের নিউমেরিক্যালস শুরু হয়ে যাচ্ছে। প্রথম নিউমেরিক্যালস কি বলছে? যে একটি বস্তুর ভর 10 কেজি এবং ত্বরণ যদি 2 মিটার পার সেকেন্ড হয়ে থাকে, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে, তাহলে বল কত? দেখো বল বা ফোর্স কিন্তু একটা ফর্মুলা আছে, যে ফোর্স সমান সমান কী হয়? ফোর্স সমান সমান কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে থাকে। তো এটা কিন্তু সেই ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী করতে হবে। তো জাস্ট ডেটাকে এখানে পুট করো। তো এফ ইকুয়ালস টু আমাদের মাস কত বলেছে? মাস বলেছে 10 কেজি, আর অ্যাক্সেলারেশন কত বলেছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সঠিক অ্যান্সার কত হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 20। কিন্তু এখানে 20 কী হবে? তো দেখো এখানে তো সবকটা একই এককে আছে, সবকটা তো নিউটন এককে আছে। আর তোমাদেরকে বলে রাখি যে ফোর্সের যে ইউনিট সেটা কিন্তু নিউটন এককে প্রকাশ করা হয়ে থাকে। এসআই ইউনিট কিন্তু ফোর্সের হয়ে যাচ্ছে নিউটন। সেই জন্য কত নিউটন সঠিক অ্যান্সার হবে? যে অপশান বি, যে 20 নিউটন আছে, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 21তম কোশ্চেন কি বলেছে? যে একটি গাড়ি 5 সেকেন্ডে বিশ্রাম অবস্থা থেকে 25 সেকেন্ডে গতি অর্জন করে, তাহলে তার ত্বরণ কত? দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু কোন ফর্মুলাতে করতে হবে? এটা কিন্তু যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাতে করতে হবে। যেখানে ভি মানে কি? যেখানে ভি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে অন্তিম বেগ, ঠিক আছে, এখানে আমি লিখেও দিচ্ছি যে ভি মানে কিন্তু হয়ে যাচ্ছে অন্তিম বেগ। ইউ মানে কি? ইউ মানে কিন্তু হয়ে যাচ্ছে, এটা আমাদের প্রাথমিক বেগ ছিল, সেটা কিন্তু হয়ে যাচ্ছে ইউ। আচ্ছা এ মানে কি? এ মানে কিন্তু ত্বরণ, যেটা আমাদেরকে বের করতে হবে। আর টি ফর টাইম, সেটা তোমাদেরকে আর লিখলাম না, তাও চলো লিখেই দিই। তো টি ফর কিন্তু টাইম। এবার এই যে ডেটাগুলো লিখলাম, এই যে ভেরিয়েবলসগুলো লিখলাম, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না। এবার দেখো এখানে আমরা ডেটাগুলো লিখবো। তো এখানে ভি কত? তো দেখো ভি কিন্তু আমাদের বলে দিয়েছে, ভি কিন্তু অন্তিম অবস্থা থেকে মানে বিশ্রাম অবস্থা থেকে এত মিটার যায়, তাহলে ভি কত? ভি কিন্তু হয়ে যাচ্ছে 25 মিটার পার সেকেন্ড।
সেকেন্ড। ইউ কত? ইউ কিন্তু বলেছে বিশ্রাম অবস্থা, অর্থাৎ বিশ্রাম অবস্থায় এর গতি কত ছিল? 0 ছিল। তারপরে সময় কত বলেছে? সময় কিন্তু বলেছে তোমার হচ্ছে 5 সেকেন্ড। এবার ফর্মুলাকে এখানে ইনপুট করো। তো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো এখানে ভি হয়ে যাচ্ছে কত? 25। এখানে আমাদের ইউ কত? 0, এ আমরা জানি না, আর টি কত? টি কিন্তু হয়ে যাচ্ছে 5। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি? আলটিমেটলি কিন্তু আমরা পাচ্ছি যে 25 ইকুয়ালস টু কত হচ্ছে? 25 ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে 5a। এইবার এই 5 দিয়ে এই 5কে কাটো, তাহলে কত হচ্ছে? তো এ ইকুয়ালস টু কিন্তু হয়ে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। কত নম্বর অপশান আছে? তো অপশান এতে কিন্তু এটা আছে। তো কারোর যদি কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু সলভ করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 13 নম্বর কোশ্চেন কি বলেছে? যদি প্রতিরোধ 10 ওহম এবং কারেন্ট 3 অ্যাম্পিয়ার হয় তাহলে ভোল্টেজের পরিমাণ কত? দেখো, ভোল্টেজ মানে আমরা কি বুঝি? ভোল্টেজ মানে কিন্তু আমরা যে বিভব পার্থক্য আছে সেই বিভব পার্থক্যকেই বুঝে থাকি, ঠিক আছে? তার কারণ বিভব পার্থক্যের যে একক সেটা কিন্তু ভোল্টে মাপা হয়ে থাকে। তো এর যে একটা ডাইরেক্ট ফর্মুলা আমরা কি জানি? যে ভি ইকুয়ালস টু আই আর, বা ভোল্টেজ ইকুয়ালস টু কিন্তু আই আর হয়ে থাকে। যেখানে আই মানে কি? যেখানে আই মানে কিন্তু হয়ে যাচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর যে আর মানে কিন্তু হয়ে যাচ্ছে ওহম। তো জাস্ট ডাইরেক্ট এখানে ডেটাটাকে পুট করি। তো কি বলেছে? যে ভি ইকুয়ালস টু আই আর কিন্তু আমাদের ফর্মুলা। ভোল্টেজ আমরা বের করব। আই আমাদের কত? আই আমাদের বলেছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, আর রোধ কিন্তু বলেছে 10 ওহম। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে? 30 ভোল্ট কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। কত নম্বর অপশানে আছে? তো অপশান বিতে কিন্তু আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 14 নম্বর কোশ্চেন কি বলেছে? দেখো, যে একটি বস্তুর ওপরে 15 নিউটন বল প্রয়োগে যদি 5 সেন্টিমিটার সরানো হয় তবে কাজ কত? তো এর একটা ডাইরেক্ট ফর্মুলা কিন্তু আমরা জানি, যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হয়ে থাকে? ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু হয়ে থাকে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এফ মানে ফোর্স আর ডি মানে ডিসপ্লেসমেন্ট। জাস্ট এটাকে পুট করে দাও। এখানে ফোর্স কত বলেছে? এখানে 15 নিউটনের ফোর্স আছে, আর এখানে ডিসপ্লেসমেন্ট বা কতটুকুনি সরেছে? 5 মিটার সরেছে। তো 5 15 75। এবার দেখো এখানে ওয়ার্কের ইউনিট কি হয়ে থাকে? ওয়ার্কের ইউনিট কিন্তু জুলে প্রকাশ করা হয়ে থাকে। তো 75 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কত নম্বর অপশানে আছে? তো অপশান বিতে কিন্তু আমাদের 75 জুল আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 15তম কোশ্চেন, যদি ভর 2 কেজি এবং উচ্চতা 10 মিটার হয় তাহলে স্থিতিশক্তি কত? তো এই যে ধরনের অঙ্ক কিন্তু তোমাদের প্রচুর করিয়েছি, পোটেনশিয়াল এনার্জির অঙ্কগুলো। এটা আমি করব না, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। অবশ্যই কিন্তু সবাই কমেন্টে উত্তরটা করার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এবার আমাদের কেমিস্ট্রি শুরু হয়ে যাচ্ছে। দেখো, কেমিস্ট্রির প্রথম প্রশ্ন কি বলেছে? যে H2SO4 কোন ধরনের অ্যাসিড? একটা দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিড, খনিজ অ্যাসিড নাকি সালফাইড অ্যাসিড? দেখো, সবার প্রথম তো মনে রাখতে হবে যে H2SO4 কিন্তু হয়ে যাচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, একটা তীব্র অ্যাসিড। H2SO4কে কি বলে? একে কিন্তু রসায়নের রাজাও বলা হয়ে থাকে। তো H2SO4 কেমন অ্যাসিড? মনে রাখতে হবে স্ট্রং অ্যাসিডগুলো কিন্তু মূলত কেমন অ্যাসিড হয়ে থাকে? এরা কিন্তু খনিজ অ্যাসিড হয়ে থাকে, ঠিক আছে? এরা কিন্তু মিনারেল অ্যাসিড হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? যে NaOH কি? দেখো, এটা কিন্তু কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা আছে। তোমাদেরকে বলেছি যে জলীয় দ্রবণে অ্যাসিড কোন আয়ন উৎপন্ন করে? অ্যাসিড কিন্তু H+ আয়ন উৎপন্ন করে। আর জলীয় দ্রবণে যে বেস বা যেটা ক্ষার আছে সেটা কোন ধরনের তোমার হচ্ছে আয়ন উৎপন্ন করে? OH- আয়ন কিন্তু উৎপন্ন করে, বা হাইড্রক্সিল আয়ন কিন্তু উৎপন্ন করে। তো NaOH মানে কি? NaOH মানে কিন্তু হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। তো হাইড্রক্সাইড মানে ওখানে হাইড্রক্সিল আয়ন আছে। তো এটা কি হবে? এটা কিন্তু হয়ে যাবে তোমার ক্ষার বা বেস, ঠিক আছে? NaOH কিন্তু হয়ে যাচ্ছে একটা তীব্র ক্ষার, বা একটা কিন্তু বলতে পারি আমরা তীব্র বেস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 18তম কোশ্চেন, যে গ্যাসের ঘনত্ব কম সবথেকে কোন গ্যাসে? কোন গ্যাসের ভেতরে অ্যাকর্ডিং টু 4টে অপশানে, যে 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড, এই 4টের ভেতরে কোন গ্যাসের ঘনত্ব সবথেকে বেশি কম? দেখো, যে গ্যাসের ঘনত্ব সবথেকে কম হবে তার এক্সপেনশন সবথেকে বেশি হবে, তার আয়তন সবথেকে বেশি হবে, অর্থাৎ সেটা কিন্তু লাইট হবে। লাইট মিনস সেটা কিন্তু তোমার হচ্ছে হালকা হবে। তো অ্যাকর্ডিং টু 4টে অপশানের মধ্যে সবথেকে হালকাতম গ্যাস বা আমাদের পর্যায় সারণীর সবথেকে হালকা গ্যাস কোনটা? হাইড্রোজেন। তার কারণ হাইড্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে থাকেই না, সেই কারণের জন্য সঠিক অ্যান্সার কী হবে? হাইড্রোজেন কিন্তু হয়ে যাচ্ছে গ্যাসেদের মধ্যে সবথেকে কম ঘনত্বযুক্ত গ্যাস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 19তম কোশ্চেন, যে কোন মৌল সবথেকে বেশি প্রতিক্রিয়াশীল? সবথেকে বেশি আমরা বলতে পারি প্রতিক্রিয়াশীল, মানে এখানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে? কোন মৌল সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, অর্থাৎ যেটা কিন্তু মানে যার মধ্যে কিন্তু ইলেকট্রনকে আসক্তি করার যে ক্ষমতা সেটা কিন্তু সবথেকে বেশি? হিলিয়াম, ফ্লোরিন, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? দেখো,
এই যে প্রতিক্রিয়াশীলতা এটা কিন্তু হ্যালোজেন বা যারা কিন্তু গ্রুপ নাম্বার 17-এ থাকে তাদের কিন্তু সবথেকে বেশি হয়, আর এরা কিন্তু মূলত নন মেটাল হয়ে থাকে বা গ্যাসই কিন্তু হয়ে থাকে। আবার কিছু কিছু কিন্তু হ্যালোজেন কঠিনও হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে অ্যাকর্ডিং টু অপশান সঠিক অ্যান্সার কী হবে, তো মনে রাখতে হবে ফ্লোরিন কিন্তু হয়ে যাচ্ছে আমাদের যে পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ঠিক আছে। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে 9। এইবার এই যে ফ্লোরিনের যে ইলেকট্রন কনফিগারেশন সেটা তোমরা আমাকে করে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 20তম কোশ্চেন, যে ফটোসিনথেসিসে উৎপন্ন গ্যাস কি? তো খুব ইজি একটা কোশ্চেন, এতগুলো কোশ্চেনের মধ্যে থেকে সবথেকে সোজা কোশ্চেন। তো অক্সিজেন আমরা সকলেই জানি, ঠিক আছে। আচ্ছা, এই ফটোসিনথেসিসের ফলে যে গ্লুকোজ তৈরি হয় সেই গ্লুকোজের ফর্মুলা কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। যে ফটোসিনথেসিসের ফলে যে গ্লুকোজ তৈরি হয় উদ্ভিদের শরীরে সেই গ্লুকোজের ফর্মুলা কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 21তম কোশ্চেন কি বলেছে, যে কোন ধাতু জলের সঙ্গে প্রতিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, ঠিক আছে। কোন ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে? তো আমরা কি জানি, দেখো এর মধ্যে থেকে এখানে অ্যাকর্ডিং টু অপশান তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম, দস্তা, আয়রন আর তামা, এর মধ্যে থেকে কিন্তু একমাত্র একটাই এলিমেন্ট আছে সোডিয়াম, যেটা কি করে, যেটা কিন্তু জলের সাথে বিক্রিয়া করে কি করে, জলের সাথে বিক্রিয়া করে কিন্তু তাপ উৎপন্ন করে। এই কারণের জন্য কিন্তু সোডিয়ামকে কোথায় ডুবিয়ে রাখা হয়? সোডিয়ামকে কিন্তু কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, তার কারণ এটা কিন্তু প্রচণ্ড প্রতিক্রিয়াশীল একটা ধাতু আমরা বলতে পারি। আর ঠিক আছে, সোডিয়াম কিন্তু খুব নরম ধাতু, এটাকে কিন্তু ছুরি দিয়েও কাটা যায়, ঠিক আছে, এটাকে কিন্তু ছুরি দিয়েও আমরা কাটতে পারি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 22তম কোশ্চেন কি বলেছে, যে NaCl কীভাবে গঠিত হয়? দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো এখানে কিন্তু বন্ধন বা যে বন্ডিং চ্যাপ্টারটা আছে, তোমাদের কেমিক্যাল বন্ডিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। তো মনে রাখবে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, 3 ধরনের বন্ডিং কিন্তু তোমাদের হয়ে থাকে। একটাকে বলে তোমার আয়নিক বন্ধন, একটাকে বলে সমযোজী বন্ধন, আর একটাকে কিন্তু বলে হাইড্রোজেন বন্ধন, বা এটাকে কিন্তু কোঅর্ডিনেট বন্ডও বলা হয়ে থাকে। এবার দেখো সবসময় মনে রাখবে একটা মেটালের সাথে কিন্তু আর একটা মেটালের কেমন ধরনের একটা মেটালের সাথে আর একটা নন মেটালের যখন বন্ধন তৈরি হয় তখন সেই বন্ধনটাকে কি বলে, তখন সেই নন মেটালটাকে মনে করো আমি N দিয়ে লিখলাম বা M দিয়ে লিখলাম, একটা মেটাল একটা নন মেটাল। মেটাল আর নন মেটালের মধ্যে কিন্তু সবসময় আয়নিক বন্ধন হয়, ঠিক আছে। মেটাল আর নন মেটালের মধ্যে অলওয়েজ আয়নিক বন্ধন হয়। আর সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়? এটা কিন্তু নন মেটাল, ঠিক আছে, এটা কিন্তু নন মেটাল মানে অধাতুর সাথে কিন্তু অধাতুর হয়ে থাকে সমযোজী বন্ধন। এবার দেখো তাহলে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে Na আর Cl, দেখো এখানে Na কি, Na কিন্তু হয়ে যাচ্ছে একটা মেটাল, ঠিক আছে, আর Cl কি, Cl কিন্তু হয়ে যাচ্ছে ক্লোরিন, একটা নন মেটাল। তো একটা মেটাল আর একটা নন মেটালের সাথে কেমন ধরনের বন্ডিং হয়? তো একটা মেটাল আর একটা নন মেটালের সঙ্গে কিন্তু এই আয়নিক বন্ধনটা হয়ে থাকে, ঠিক আছে, এটাকে কিন্তু ইলেকট্রোভ্যালেন্ট বন্ডও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে 23 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ব্লিচিং পাউডারের প্রধান উপাদান কি, ঠিক আছে। NaCl, CaOCl2, Na2CO3 নাকি H2SO4? দেখো ব্লিচিং পাউডারের নাম কি? ব্লিচিং পাউডারের নাম কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, ঠিক আছে। ক্যালসিয়াম এখানে আমি লিখছি, চাইলে নোট ডাউন করতে পারো, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে, এটাকে কিন্তু ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বলা হয়ে থাকে, ঠিক আছে, হাইপোক্লোরাইড কিন্তু বলা হয়ে থাকে। তো এই যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড তোমরা দেখতে পাচ্ছ, তো এটার যে ফর্মুলা বা এটার সবথেকে বেশি কোন জিনিসটা এর মধ্যে থাকে? তো এর মধ্যে কিন্তু ক্যালসিয়াম CaOCl2 এটাই কিন্তু সবথেকে বেশি থাকে, বা এটাই কিন্তু ব্লিচিং পাউডারের ফর্মুলা, যে CaOCl2, ঠিক আছে, এটাই কিন্তু তোমার হয়ে যাচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড মানে অর্থাৎ যে ব্লিচিং পাউডার থাকে এর কিন্তু ফর্মুলা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 24তম কোশ্চেন, যে pH স্কেলে 7-এর নিচে মান কি নির্দেশ করে? তো আমরা এটা সকলে অ্যান্সার করতে পারবো, অনেকবার করানো কোশ্চেন। 7-এর নিচে হলে কিন্তু হয়ে যাবে অ্যাসিডিক, 7-এর বেশি হলে কিন্তু হয়ে যাবে ক্ষার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে কোন যৌগে কার্বন এবং হাইড্রোজেন থাকে? তো কার্বন আর হাইড্রোজেন কিসের মধ্যে একসঙ্গে থাকে? তো কার্বন প্লাস হাইড্রোজেন মিলে কিন্তু কী তৈরি হয়? এটা কিন্তু হাইড্রোকার্বন তৈরি হয়। আর একটা প্রচলিত হাইড্রোকার্বন কোনটা? কয়লা কিন্তু হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, এরা কিন্তু সবথেকে পরিচিত হাইড্রোকার্বন, ঠিক আছে। তো আজকে এই অবধিই ছিল। আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কতটা এগিয়ে আছে, ঠিক আছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও চাইলে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমাদের কোন বিষয়ে ক্লাস প্রয়োজন সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেই বিষয়ের ওপরে কিন্তু ভিত্তি করে তোমাদের ক্লাস নেওয়া হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।